জুলাই মাসে, তখন আমি নতুন নতুন উবার ড্রাইভিং শুরু করছিলাম। সেটা হচ্ছে আপনার জুলাই শুরুতে শুরু করছিলাম। তখন শুরু করার কিছুদিন পরেই কোরবানির ঈদ চলে আসছে। তো যেহেতু আমরা ব্রুকলিনে থাকি আর আমাদের অনেক রিলেটিভসরা সবাই বাফলোতে থাকে, সো আমাদের রুমের 4 জন থাকি, আমরা বাসার যে মেম্বাররা 4 জন থাকি। ওই সবাই চিন্তা করলো যে এবার যে ঈদটা, ওই ঈদটা সবাই ফ্যামিলির সাথে কাটাবো। সো আমার একটা যে রুমমেটের বোন ছিল বাফলোতে, আমার আবার চাচা ছিল। সো আমরা সবাই চিন্তা করলাম ওইখানে গিয়ে ঈদটাই কাটাই। সো যা বলা তাই করলাম। আমরা ঈদের আগের দিন আমি কাজ করছি সারা রাত। কাজ করার পরে ঈদের আগের দিন আমি রওনা দিচ্ছি সকালবেলা। যাওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে উডবেরিতে যাই। উডবেরিতে আমরা শপিং করি। শপিং করার পরে তখন আমি ড্রাইভিং স্টার্ট করলাম, যেহেতু আমি নিউ ড্রাইভার ছিলাম। আর আমি আর আমার যে রুমমেট, এই দুইজনই ড্রাইভিং জানতাম, আর বাকি দুজন তখন ড্রাইভিং জানতো না। আর নিউ ইয়র্ক সিটি থেকে যে বাফলোর যে রাস্তাটা, ওইটা মোটামুটি হান্টেড রোড বললেই বলা যায়, কারণ অনেকটাই নির্জন, সো কোয়াইট। আপনার 100 মাইল 150 মাইল কোনো বাসা দেখা যায় না, মানুষ দেখা যায় না, পুরোটাই জঙ্গল রাস্তার দুই পাশে। মাঝে মধ্যে হরিণ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ওগুলা রাস্তার মাঝে চলে আসে। আর ওই হরিণের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সো ঘটনায় ফিরে যাই। সো যখন আমরা উডবেরি থেকে রওনা দিলাম, তখন আমি ড্রাইভিং শুরু করলাম। মোটামুটি 130 মাইল চালানোর পরে, 2 ঘন্টা চালানোর পরে আমাদের সবারই খিদে লাগছে। তখন মাগরিবের সময় হয়ে আসছিল। আমরা সবাই ঠিক করলাম যে একটা আশেপাশে একটা যদি কোনো রেস্টুরেন্ট পাই ওখানে খাবো। তো অনেকক্ষণ ড্রাইভিং করার পরে কোনো রেস্টুরেন্ট আমরা ওপেন পাইতেছিলাম না, যেহেতু ওইদিকে ভিলেজ সাইড আর হাইওয়ের আশেপাশে সবগুলো হচ্ছে পাহাড় পর্বত জঙ্গল। একটা স্টোর আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে পিৎজা স্টোর। এই স্টোরটা লুকস ভেরি ওল্ড, লাইক 150 ইয়ার্স ওল্ড। নিউ ইয়র্ক সিটি আমেরিকাতে যে বাড়িগুলো আছে এগুলো অনেকগুলাই মোটামুটি 120 ইয়ার্স ওল্ড। এগুলো যা শুধু রিনোভেট করে আর ইউজ করে। সো ওই রেস্টুরেন্টটা, এদের স্টাইলটাই ছিল অনেক ওল্ড ফ্যাশনের স্টাইল। সো আমরা যখন ঢুকলাম দেখলাম যে ওখানে পিৎজা আছে। তো আমরা কি করলাম, আমরা একটা চিজ পিৎজা অর্ডার দিলাম। তো চিজ পিৎজা খাওয়ার পরে আমি কি করলাম, আমি ওইখান থেকে যাওয়ার পরে চিজ পিৎজা খাওয়া যখন হচ্ছিল, তখন পাশে ছিল জঙ্গল। তখন আবার স্টোরটাও ক্লোজ হয়ে গেছিল। আমাদের পিৎজা নেওয়ার পরে স্টোরটা ক্লোজ করে দিছে। সো একটা সময় পিৎজা খাওয়া অবস্থায়, খাওয়ার শেষের দিকে, তখন আমার খাওয়া শেষ হয়ে গেছে আগে। তো আমি কি করলাম, আমি বললাম যে তখন আমি ভাই স্মোক করতাম, সরি টু সে। তো আমি স্মোক করার বাহানায় আমি এখন বলতেছি, যেহেতু সবাই আমার সিনিয়র ছিল, ওদের সামনে তো আর স্মোক করা যায় না। সো আমি কি করলাম, আমি সবাইকে মিথ্যা কথা বলে আমি বললাম যে আমি প্রস্তাব করতে যাচ্ছি, তো আমি একটু জঙ্গলে যেতেছি। সো তখন মাগরিবের আজানের সময়, তখন তো এখানে তো আজান দেয় নাই, বাট এখানে আশেপাশে মসজিদও ছিল না। বাট আমার কাছে মনে হচ্ছে তখন যে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় আছে, ডুবে গেছে অর্ধেক, এরকমই অন্ধকারও নেমে আসতেছে মোটামুটি। সো আমি ওইখানে গিয়ে একটা মোটামুটি জঙ্গলের 10-15 হাত ভিতরে ঢুকে আমি একটা সিগারেট খেলাম। একটা সিগারেট যখন আমার শেষ করার পরে আরেকটা সিগারেট আমি ধরালাম। ধরানোর পরে চিন্তা করলাম যেহেতু এখন আবার লং ড্রাইভ, তো প্রস্তাবটা করে নি। তো ওইখানে আমি ভুলটা করছি, আমি যখন ওইখানে দাঁড়ায় প্রস্তাবটা করে দিছি, করে দিয়ে আমি চলে আসছি। চলে আসার পরে তখন আমি আবার ড্রাইভিং স্টার্ট করলাম সবাই একসাথে। তখন আমি নিউ ড্রাইভার ছিলাম, বাট অতটাও নিউ ছিলাম না যে আমি ড্রাইভিং করতে পারতাম না। আমি ভালোই ড্রাইভিং করতে জানতাম, বাট এক্সপিরিয়েন্স কম ছিল। বাট কি যে হলো যে আমি ড্রাইভিং করা অবস্থায় হঠাৎ করে আমার শুধু শুধু আমি রাস্তার মধ্যে ব্রেক ধরতেছিলাম কোনো রিজন ছাড়া। আর আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার সামনে দিয়ে, মানে আমাকে একদম মরিচিকার মতো, যেমন মরুভূমিতে যখন মরিচিকার মতো একটা আছে না, যে বোঝা যায় ওখানে মরিচিকা বাট গেলে দেখা যায় না, ঠিক ওইরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আছে। তখন আমি ব্রেক করি, বাট সামনে গিয়ে দেখি যে কিছুই নেই। একটা সময় আমি চিন্তা করলাম যে এটা আমার পক্ষে সম্ভব না, আমার হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি হয়তো রাতে ঘুম কম গেছে, এই কারণে হয়তো এখন আমার ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে। তো আমি আমার যে রুমমেট তাকে বললাম যে ভাইয়া আপনি ড্রাইভিং করেন, আমার পক্ষে মনে হয় না এখন ড্রাইভিং হবে।
তখন সে ড্রাইভিং করা শুরু করলো, আবার আমি পুরো গাড়িতেই ঘুমাইছিলাম। ঘুমায় থাকার পরে আমরা মোটামুটি রাতের 10টা-11টার সময় আমরা পৌঁছায় যাই বাফালোতে। পৌঁছানোর পরে আমরা রাতের খাওয়াটা তখনই আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলি, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। যেহেতু সকাল 9টা থেকে 8টা-9টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, খুবই টায়ার্ড ছিলাম সবাই। তো আমরা জাস্ট শুধু ফ্রেশ হয়ে খাওয়াটা খেয়ে আমরা ওনাদের বাড়ির বর্ণনাটা আমি দিই। ওনাদের বাড়িটা ছিল 1 ফ্যামিলি হাউস, বাট এটা ছিল কাইন্ড অফ ডুপ্লেক্স সিস্টেমে, যেহেতু উডের ঘর যেগুলা। তো উপরে টাউন হাউসের মতো 2-3টা রুম থাকে ওদের বাড়িতে, এই যে এখানে। তো আমরা ওই 2টা রুমের মধ্যে একটা রুমে আমরা 3জন শুয়েছি, আর একটা রুমে আমাদের একটা বড় ভাই শুয়েছে। তো শোয়ার পরে মোটামুটি আনুমানিক রাত 1:30 থেকে 2টার সময় হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম যে আমি ভাইয়ার নিচে ডাইনিং টেবিলে বসে আছে। বাট আমি এটা দেখে অনেকটাই ভয় পাইছি যে কেমনে কি সম্ভব, আমি তো ঘুমাইছি উপরে, আর খাওয়া তো খাইছি রাত 11টার সময়, তো আমি এখানে আসলাম কিভাবে? সো ভাগ্য ভালো, তখন আপনার বাথরুমের লাইট ওপেন ছিল, বাথরুমের দরজাটাও খোলা ছিল, তো সিঁড়িটাও আমি দেখছি। তো ওইখান দিয়ে আমি আবার ওইটা চলে গেছি, কাউকে আর কিছু বলিনি। তখন আমি আবার গিয়ে শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে লাইক তার মেবি 4-5 ঘন্টা পরেই আমার ঘুম ভাঙছে। বাট ঘুমটা ভাঙছে কেমন ভাবে, কেউ একজন আমাকে মানে জোর করে ধরতে চাইতেছিল, বাট আমি তখন আমার ঘুম ভাঙছে, কিন্তু আমি কিছুই দেখতে পারতেছি না। আমি দেখতেছি শুধু আমার রুমমেটরা সবাই হাঁটাহাঁটি করতেছে, যারা আমার সাথে ঘুমাইছে সবাই তারা হাঁটাহাঁটি করতেছে, রেডি হচ্ছে তারা কই যাবে নাকি। বাট আমি দেখতেছি যে কেউ একজন আমাকে মানে বুকের উপরে বসে মানে আমাকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। বাট আমি অনেক মানে মানে কি এমনটা অবস্থা যে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হইতেছিল। বাট ও অ্যাকচুয়ালি কি করতে যেতেছিল সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তখন হঠাৎ করে আমার মনে পড়লো আমাকে হয়তো বোবা জিনে ধরছে। তখন আমি চেষ্টা করতেছিলাম যে আমি 2-1টা সূরা যতটুকু মনে করতে পারতেছিলাম ওইটা পড়ার চেষ্টা করতেছিলাম, বাট কোনো কাজ হইতেছিল। ঠিক তখনই আমার একটা রুমমেট তার জ্যাকেট নেওয়ার জন্য রুমে ঢুকছে, আমি স্পষ্ট দেখতে পাইতেছিলাম তাকে। তখন আমি তাকে বললাম, এই সালাউদ্দিন ভাই আমার একটু হেল্প করেন, আমি আমার বুঝে ধরছে। তখন এই কথা বলছি, আর তখন সে হাসা শুরু করছে। সে ভাবছে হয়তো আমি তার সাথে মজা করতেছি, কারণ তারা সবাই জানতো যে আমি সবসময় রাতে ভূত এফএম চালায় দিয়ে ঘুম যাই। তো এই কারণে তারা আমাকে নিয়ে অনেক সময় মজা করে যে কোন দিন তোরে এসে ভূতে ধরে। তো ওইটা নিয়ে তারা মজা করতেছিল। তারা ভাবছিল হয়তো আমি তাদের সাথে দুষ্টামি করতেছি বা অথবা ঘুমের মধ্যে কথা বলতেছি। তো তারা হাসাহাসি করতেছিল। তার কিছুক্ষণ পরে আমাকে তারা আপনার দিনটা ছেড়ে দেয়। ওই ছেড়ে দেওয়ার পরে আমি 2 ঘন্টা পরে আবার ঘুম গেছি। তো ঘুম যাওয়ার পরে তখন আমি স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করছি। যেমন আমি ড্রাইভ করতেছি, হঠাৎ করে একটা টানেল আসলো, টানেলের পরে দেখলাম যে পুরোটাই ফাঁকা, নিচে হলে আপনার পুরোটাই নদী। তো আমি ভিতরে গিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি আবার ঠিকছে, আমি আবার ড্রাইভ করতেছি, কেউ একজন আসে আমার সামনে দিয়ে আমার মাইরা দিই। তো এগুলো দেখার পরে আমি ভাইয়া চিন্তা করলাম ইটস নট এ নর্মাল, একদিনে যেতে এতগুলো ঘটনা ঘটছে। সো আমি কল দিছি বাংলাদেশে, একটা পরিচিত হুজুর আছে আমাদের। তো ওনার বুঝিয়ে বললাম যে হুজুর এইভাবে এইভাবে ঘটনা, আমি তো বুঝতে পারতেছি যে এগুলা নর্মাল না, বাট আপনার কাছে কি মনে হচ্ছে? তখন সেও বললো যে না বাপ্পি, এগুলা নর্মাল না, তুমি হয়তো যে ভুলটা করছো যে জঙ্গলের মধ্যে যখন তুমি প্রস্রাব করতে গেছো, হয়তো তুমি তখন হয়তো কোনো জিনকে ডিস্টার্ব করছো। তখন নর্মাল ভাবে হুজুর আমাকে কিছু আমল শিখিয়ে দিছিল যে তুমি এইভাবে করো, হয়তো আগামীতে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো ওইটাই করলাম। তারপর থেকে সব ক্লিয়ার, সব ভালো হয়ে গেছে। তো আমরা আবার নিউ ইয়র্কে কোরবানি ঈদ করে আমরা নিউ ইয়র্কে ফিরলাম। তার 4-5 দিন পর ফিরার পরে আপনার তার ঠিক 1.5 মাস পরে সেম আমি রাতে কাজ করি, যেহেতু আমি উবার ড্রাইভ করি। নিউ ইয়র্কের প্রতিটা ব্লকেই প্রতিটা বড়োতেই আমার যাওয়া হয়। এমনকি ব্রুকলিন একটা সেন্ট্রাল ব্রুকলিন একটা পার্ক আছে, ওই পার্কটা হচ্ছে আপনার হচ্ছে পার্ক স্লোপ পার্ক বলে এটাকে, অনেক ফেমাস, অনেক বিশাল পার্ক। তো ওই পার্কটা আপনার
মোটামুটি সবাই চিনে, সবাই এখানে যায়, রানিং করে, অনেক বিশাল একটা পার্ক। ওই পার্কের অপোজিটে লাইক আপনার 2 মিনিট দূরত্বে একটা আপনার খ্রিস্টানদের একটা কবরস্থান আছে। তো ওইটা মোটামুটি আপনার বিশাল একটা জায়গা নিয়ে বিস্তৃত আছে। তো ওই জায়গাটা আপনার মোটামুটি আপনি যদি ড্রাইভ করেন আপনি অ্যাবাউট 1.5 মাইল লম্বা হবে, চওড়াতে আরো বেশি। পুরোটাই সব খ্রিস্টানদের কবর। তো যে কবর যে সাইডটা, ওই রোডের ওই পাশেই একটা আমি একটা খালি পার্কিং পাইছি। তো ওইখানে আমি পার্ক করলাম। আমার যেহেতু রাতের বেলা পড়ছে তো, তখন রাত 3টা বাজে। সো তখন সবকিছু বন্ধ। আমিও আর কোথাও রেস্টরুম ইউজ করার মতো আর আমারও জায়গা ছিল না। তো তখন আমি ওখানে দাঁড়া আর একটা সিগারেট মুখে নিয়ে আমি প্রস্রাব করলাম দাঁড়িয়ে। তো করার পরে ওই দিনই আমি আসে আপনার কাজ কমপ্লিট করছি সকাল 6টা বাজে। করার পরে বাসায় আসতে আসতে আমার 7টা বাজছিল। খাওয়া দাওয়া করছি, করার পরে আমি ঘুম গেছি মেবি 9টা বাজে। তো 9টা বাজে ঘুম যাওয়ার পরে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখার পরে আমি আপনাকে বলতেছি যে স্বপ্নটা ঠিক এমন ছিল যে আমি হঠাৎ করে দেখলাম যে আমি দেশে আছি, বাংলাদেশের নোয়াখালীতে আছি, আমার বাড়িতেই। তখন বাড়িতে থাকা অবস্থায় আমি দেখলাম যখনই আমি বাড়িতে ঢুকলাম তখনই আপনার আমার পিছন থেকে 4-5টা অ্যাম্বুলেন্সের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। ওই আওয়াজগুলো আসতেছিল। তখন আমি চিন্তা করলাম ইউএস এর যে অ্যাম্বুলেন্সের যে সাইরেনটা, যে ওই সাউন্ডটা বাংলাদেশে তো ইউজ করে না, এখানে আসলো কিভাবে? তো আমি বাইরে হলাম, দেখলাম যে 3-4টা অ্যাম্বুলেন্স আর একটা ফায়ার সার্ভিস। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে বললো যে পাশের ঘরের একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে। তখন আমি কি করলাম, আমি সোজা রাস্তায় না গিয়ে আমি আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা, ওই জঙ্গলের সাইড দিয়ে তাদের বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম লাশের যে খাটিয়া আছে, ওই খাটিয়ার মধ্যে বাচ্চাটাকে শোয়ানো, আর চারপাশে গোল করে আমার যে কাজিন গুলা আছে আর বাড়ির যে মেম্বার গুলো আছে সবাই দাঁড়ায় আছে। বাট ওইখানে যা শুধু ছেলেগুলাই দাঁড়ানো ছিল। বাট ছেলেটা আপনার 5 থেকে 6 বছর হবে, ছেলেটা 6-7 বছর হবে এরকম। ছেলেটাকে আমি দেখলাম যে ছেলেটার পায়ে প্রথমে আমার নজর গেছে, তখন তার পায়ের দিকে, প্রথমে পা থেকে আস্তে আস্তে আমি চিন্তা করলাম এত সুন্দর যে ছেলেটা, এত কালার আপনার লাইক এখানে যে আইরিশ জাতি যেগুলো তাদের যে কালারটা, ওই সেম কালারটাই। তো আমি বললাম এই ছেলেটা কার, এই যে আমি কোনোদিন দেখি নাই। সো যখন আমি তার পায়ে থেকে তার চেহারা দেখার চেষ্টা করলাম, যখনই তার আমি ফেসটা দেখলাম, দেখার পরে তার ফেসটা একটু ভালোভাবে দেখার জন্য আমি যখনই আমার নিজের আগায় নিলাম তারা দেখার জন্য, তখনই সে হঠাৎ করে ভাইয়ার চোখটা খুলে ফেললো। খুলে ফেলার সাথে সাথে ভাইয়া আমি দেখলাম যে ওই যে লাশের যে চোখটা পুরোটাই কালো, কোনো মনি নেই। তার থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে খাটিয়ার পাশে যে কাজিন গুলো ছিল আমার, তারা বলতে শুরু করলো যে এই সুন্দরী চোখ খুলছে এবং তারা হাসা শুরু করছে। তারা এমনভাবে হাসতেছে যে তারা কোনো মানুষের ক্যাটাগরিতেই পড়ে না, যে একটা লাশ সামনে আছে, লাশ চোখ খুলতে তারা হাসতেছে। এই জিনিসটা দেখে আমি আর নিতে পারতেছিলাম না, নিতে পারে আমি ঘুম থেকে এক লাফ দিয়ে উঠছি। উঠার পরে তখন আমার আরেকটা রুমমেট তখন রান্না করতেছিল, যেহেতু আমাদের বাসার মধ্যে আমার 4 জন থাকে, 4 বেডরুমে 4 জন থাকি। তো আমার কিচেনটা হচ্ছে আমার রুমের সামনে, তো আমার দরজাও খোলা ছিল। আমি এক লাফ দিয়ে ওখানে গিয়ে বসে আমি হাঁপানো শুরু করছিলাম। একটা পর্যায়ে ভাইয়া আপনার আমার রুমমেট জিজ্ঞেস করলো যে কি হয়েছে বাপ্পি? তো আমি বললাম যে ভাই এমন ঘটনা। তখন সে বললো ইটস নট এ নর্মাল। সো তখন আমিও চিন্তা করলাম এমন ডেয়ারিং এবং ভয়ঙ্কর ঘটনা আমিও তো কখনো দেখিনি। সো তখন আমি ঠিক করলাম যে জিনিসটা আমার ফ্যামিলিকে জানানো উচিত, হয়তো আমি কোনো ভুল করে ফেলছি আগের বারের মতো। তো আমি কি করলাম ভাইয়া, আমি আমার ফ্যামিলিকে জানালাম। তখন ফ্যামিলি ওই হুজুরের সাথে কথা বললো। হুজুর বললো তুমি একটা জিনকে ডিস্টার্ব করছো, তুমি যখন প্রস্তাব করছো তার ডিস্টার্ব হয়েছে। সো তুমি এইভাবে আর কখনো প্রস্তাব করবো না রাতের বেলা। তারপরে উনি আমার কিছু আমল শিখাই দিছে যে আপনার নিজে পানির মধ্যে ফু দিয়া পানি খাওয়া, তারপরে শোয়ার আগে ফু দিয়ে শরীর বন্ধ করা, সূরা পড়া, নামাজ পড়া, এই যে নর্মাল যেগুলা যাক। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সো
এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ইনশাল্লাহ আরো ঘটনা আছে, আর জানি না লিসেনারদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে, আর রাসেল ভাই আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে ইনশাআল্লাহ আমাকে জানাবেন। যদি এটা সিলেক্ট হয় আমার ঘটনাটা, তাহলে ইনশাআল্লাহ আমি আরো অনেক ঘটনা দিব। আর ইনশাআল্লাহ, আর আমাদের যে নোয়াখালীর যে আমার যে বাড়িটা, সেটা হচ্ছে সোনাইমুড়িতে। ওইখানে আপনার মিনিমাম আমার কাছে 200 চীনের ঘটনা আছে, রিও। ওইগুলো আমি বাড়িতে থাকা অবস্থায় আমি দেখছি। তো এখন আপাতত এটাই দিলাম। ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।